ট্যালি প্রাইম উইথ ট্যাক্সেশন টিউটোরিয়ালের 6th ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে জানব গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টিং পরিভাষা, ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিং টার্মিনোলজি, যেগুলো না জানলে অ্যাকাউন্টিংয়ের সময় অসুবিধা হতে পারে। হাই ফ্রেন্ডস, আমি জয়া সাহা। ওয়েলকাম টু ট্যালি শিক্ষায়তন। প্রথমেই জানব হিসাবশাস্ত্র কি। যে শাস্ত্রে যাবতীয় অর্থনৈতিক লেনদেন লিপিবদ্ধ করিবার পদ্ধতি ও কলাকৌশল পর্যালোচনা করা হয় উহাকে হিসাবশাস্ত্র বলা হয়। অ্যাকাউন্টেন্সি কি? এরপর অ্যাকাউন্টিং কি, হিসাব নিকাশ কি। আর্থিক প্রকৃতি বিশিষ্ট লেনদেন সমূহ ও ঘটনাগুলিকে অর্থের অঙ্কে যথোপযুক্তভাবে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ এবং সংক্ষেপণের মাধ্যমে ফলাফল বিশ্লেষণের কলাকে বলা হয় হিসাব নিকাশ, মানে রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং। নেক্সট, হোয়াট ইজ বুক কিপিং? হিসাব রক্ষণ বলিতে বোঝায় লেনদেনগুলি যথাযথভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করিবার কলাকৌশল, যাহাতে কম সময়ে, কম পরিশ্রমে ও কম ব্যয়ে নির্ভুল এবং সম্পূর্ণ ফলাফল নির্ণয় করা সম্ভব হয়। হিসাব রক্ষণ হল হিসাব নিকাশের একটি অংশ। আমরা এই যে হিসাব নিকাশ অ্যাকাউন্টিং করছি, অ্যাকাউন্টিংয়ের একটি পার্ট কিন্তু এই বুককিপিং। বুককিপিং মানে পুরো অ্যাকাউন্টিং নয়। ট্রানজ্যাকশন, লেনদেন। অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এরূপ কোনো ঘটনার ফলে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়, তবে হিসাবশাস্ত্রে উহা লেনদেন বলিয়া গণ্য হবে। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে এবং তার ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, তবেই তাকে লেনদেন বলবো। অর্থাৎ কোনো কিছুর আদান প্রদান হইলেই হিসাবশাস্ত্রে উহা লেনদেন বলিয়া গণ্য হবে এমন নহে। আবার কোনো কিছুর আদান প্রদান না হলেও হিসাবশাস্ত্রে উহা লেনদেন বলে গণ্য হতে পারে। যেমন, খরিদ্দার শ্যামকে একখানি মূল্য তালিকা, প্রাইস লিস্ট প্রেরণ করল। ইহাতে রাম ও শ্যামের মধ্যে তালিকাটি আদান প্রদান হল, কিন্তু হিসাবশাস্ত্রে এটা লেনদেন নয়, কারণ ইহা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় না। এর ফলে রাম ও শ্যামের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না। আবার যদি 500 টাকা মূল্যের পণ্য আগুনে পুড়িয়া গেল, ইহাতে কোনো আদান প্রদান হলো না, কিন্তু তথাপি এটা লেনদেন। ইহা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়। ইহার ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়। নেক্সট, হিসাব খাত, অ্যাকাউন্ট। একই ব্যক্তি বা বিষয় সংক্রান্ত যাবতীয় লেনদেনগুলি একত্রে সমাবেশ করিয়া তারিখ অনুযায়ী পরপর লিপিবদ্ধ করিয়া যে সংক্ষিপ্ত বিবরণী প্রস্তুত করা হয় তাহাকে হিসাব খাত বলে। হিসাব খাত হইতেছে হিসাব রক্ষণের মূল। ডবল এন্ট্রি সিস্টেম কি? যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের সহিত জড়িত পক্ষ দুইটি বিচার করিয়া একটি পক্ষকে ডেবিট করা হয় এবং অপর পক্ষকে সমপরিমাণ টাকার অঙ্ক দ্বারা ক্রেডিট করা হয়, উহাকে দুই তরফা দাখিলা পদ্ধতি বা ডবল এন্ট্রি সিস্টেম বলা হয়। ডেবিট ক্রেডিট কি? একটি অ্যাকাউন্টের বাম দিকে করা একটি এন্ট্রি হলো ডেবিট। এটি হয় একটি সম্পদ বা ব্যয় অ্যাকাউন্ট বাড়ায় বা ইকুইটি, দায় বা রাজস্ব অ্যাকাউন্ট হ্রাস করে। উদাহরণ, আপনি আপনার সম্পদ অ্যাকাউন্টের বাম দিকে প্রবেশ করে একটি নতুন কম্পিউটারের ক্রয় ডেবিট করেন। এটা ইংলিশে একবার দেখে নিচ্ছি যে ইউ ডেবিট দ্য পারচেস অফ নিউ কম্পিউটার বাই এন্টারিং ইট অন দ্য লেফট সাইড অফ ইউর অ্যাসেট অ্যাকাউন্ট। ক্রেডিট কি? ক্রেডিট হলো অ্যাকাউন্টিং এন্ট্রিগুলির একটি রেকর্ড, যা হয় একটি সম্পদ বা ব্যয় অ্যাকাউন্ট হ্রাস করবে অথবা একটি দায় বা ইকুইটি অ্যাকাউন্ট বৃদ্ধি করবে। ডবল এন্ট্রি বুককিপিং পদ্ধতিতে টি অ্যাকাউন্টের ডান দিকে ক্রেডিট যোগ করা হয়। এই অ্যাকাউন্টগুলি সাধারণত ক্রেডিট লাভ দিয়ে বৃদ্ধি করা হয়। তাহলে ডিক্রিজ অ্যান অ্যাসেট অর এক্সপেন্স হলে ক্রেডিট, ইনক্রিজ অ্যান অ্যাসেট আর এক্সপেন্স হলে ডেবিট। জার্নাল, হোয়াট ইজ জার্নাল? লেনদেন সংগঠিত হইবার সঙ্গে সঙ্গে সেগুলির ডেবিট এবং ক্রেডিট দিক বিশ্লেষণ করে সর্বাগ্রে যে প্রাথমিক বইতে পরপর তারিখ অনুযায়ী লেনদেনের সংক্ষিপ্ত বিবরণ সহ লিপিবদ্ধ করা হয়, উহাকে জাবেদা বলে। প্রতিটি লেনদেনের সহিত জড়িত হিসাব খাত দুইটির মধ্যে পরস্পর সম্পর্ক দেখানোই জাবেদার কাজ। লেজার, খতিয়ান। যে বইতে কোনো প্রতিষ্ঠানের সমুদায় লেনদেনগুলি বিভিন্ন বিভাগে ভাগ করিয়া সংশ্লিষ্ট হিসাব খাতে পাকাপাকিভাবে লিপিবদ্ধ করা হয়, উহাকে খতিয়ান বলে।
Entry key. The recording of any transaction in its proper place in the respective books of accounts is called entry. এটা দুভাগে হয়, জার্নাল এন্ট্রি, লেজার এন্ট্রি। সংশ্লিষ্ট হিসাবের বইয়ে যথাস্থানে কোনো লেনদেন লিপিবদ্ধকরণের নাম দাখিলা বা ইয়াকে দাখিলা বলে। দাখিলা নিম্নলিখিত দুই শ্রেণীতে ভাগ করা যায়: জাবেদার দাখিলা, খতিয়ানের দাখিলা। জাবেদাতে কোনো লেনদেন লিপিবদ্ধকরণকে বলা হয় জাবেদার দাখিলা। জাবেদা হইতে কোনো লেনদেন খতিয়ানের সংশ্লিষ্ট হিসাব খাতে লিপিবদ্ধকরণকে বলা হয় খতিয়ানের দাখিলা। ইহা খতিয়ানে হিসাব তোলা নামেও অভিহিত হয়। এটাকে লেজার পোস্টিং বলা হয়। ইট ইজ অলসো নোন অ্যাজ লেজার পোস্টিং। ন্যারেশন কি? কোনো লেনদেনের দাখিলার নিচে লেনদেনটির সংক্ষিপ্ত বিবরণী লেখা হয়, উহাকে বলা হয় ব্যাখ্যা। ব্যাখ্যার মাধ্যমে লেনদেনের বিষয়বস্তু জানা যায়। পেটি ক্যাশ বুক, ক্ষুদ্র নগদ বই। ক্ষুদ্র নগদ বই হলো একটি আর্থিক খাতা যা ছোট দৈনন্দিন খরচ রেকর্ড করতে ব্যবহৃত হয়, যা একটি ক্ষুদ্র নগদ তহবিল থেকে প্রদান করা হয়। এই তহবিলটি অফিস সরবরাহ, জলখাবার, ছোটখাটো মেরামতের মতো ছোটখাটো খরচগুলি কভার করার জন্য রক্ষণাবেক্ষণ করা হয়, যা চেক বা ইলেকট্রনিক স্থানান্তর দ্বারা পরিশোধ করা অব্যবহার্য। পেটি ক্যাশ বুক এই খরচগুলি ট্র্যাক করতে সাহায্য করে। এটি নিশ্চিত করে যে ক্ষুদ্র নগদ তহবিল যথাযথভাবে ব্যবহার করা হয়েছে এবং সমস্ত লেনদেনের একটি সঠিক রেকর্ড রয়েছে। এতে সাধারণত লেনদেনের তারিখ, খরচের পরিমাণ, খরচের উদ্দেশ্য এবং ক্ষুদ্র নগদ তহবিলে অবশিষ্ট ব্যালেন্সের মতো বিবরণ অন্তর্ভুক্ত থাকে। ডে বুকস, দৈনন্দিন বই। লেনদেনগুলি প্রকৃতি অনুযায়ী শ্রেণী হিসাবে সাজাইয়া প্রত্যেক শ্রেণীর লেনদেনকে একটি পৃথক জাবেদায় প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয়, যেমন ধারে পণ্য ক্রয় ক্রয় বইতে, ধারে পণ্য বিক্রয় বিক্রয় বইতে ইত্যাদি। এই বইতে রোজের হিসাব রোজ, অর্থাৎ যেদিন লেনদেন সংগঠিত হয় সেই দিনেই লেখা হয় বলে বইগুলি সামগ্রিকভাবে বলা হয় দৈনন্দিন বই। ইহা ব্যবসায়ের কালানুক্রমিক দলিল। এক কথায় ইহাকে ব্যবসায়ের ডায়েরি বলা যাইতে পারে। একটি দৈনন্দিন বই যা একটি জার্নাল নামেও পরিচিত। এই রেকর্ডে তারিখ জড়িত অ্যাকাউন্ট, পরিমাণ, লেনদেনের বিবরণের মতো বিবরণ অন্তর্ভুক্ত থাকে। তাই দৈনন্দিন বইয়ে প্রতিদিনের ভিত্তিতে একটি ব্যবসার আর্থিক লেনদেনের বিস্তারিত রেকর্ড থাকে। দৈনন্দিন বইগুলি অ্যাকাউন্টিংয়ে নির্ভুলতা নিশ্চিত করতে এবং লেজারে এন্ট্রি পোস্ট করার জন্য একটি রেফারেন্স প্রদান করতে ব্যবহৃত হয়। ডেটর্স কি? দেনাদার হলো এমন একজন ব্যক্তি বা একটি সত্তা যা অন্যের কাছে ঋণী, যেটি যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, সরকার সহ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ঋণগ্রহীতাকে মূল ঋণের সাথে ঋণের সুদ দিতে হয়। ক্রেডিটর্স কি? পাওনাদার হলো ব্যক্তি, সংস্থা বা সত্তা যাদের কাছে অর্থ পাওনা। তারা সাধারণত সুদ বা অতিরিক্ত ফি সহ শোধ করার প্রত্যাশায় পণ্য, পরিষেবা বা ঋণ প্রদান করেছে আমাদেরকে। এবার আসছি ক্লাসিফিকেশন অফ জার্নাল। জার্নাল একটা স্পেশাল জার্নাল, একটা জেনারেল জার্নাল। স্পেশাল জার্নাল আবার পারচেজ বুক, সেলস বুক, পারচেজ রিটার্নস বুক, সেলস রিটার্নস বুক, বিলস রিসিভেবল বুক, বিলস পেবল বুক, ক্যাশ বুক, পেটি ক্যাশ বুক, এই 8টা ভাগে ভাগ করা যায়। স্পেশাল জার্নালের এই 8টা ভাগ আছে। যেটা ডে বুকসে আমরা দেখলাম, ডে বুকসকেও জার্নাল বলা হয়। ডে বুকসে যেরকম ভাবে বললাম যে ধারে পণ্য ক্রয় ক্রয় বইতে, মানে তখন পারচেজ বুকসে হবে, বিক্রি হলে সেলস বুকসে হবে, এরকম। ক্লাসিফিকেশন অফ লেজার, পার্সোনাল লেজার, ইম্পার্সোনাল লেজার। পার্সোনাল লেজারের মধ্যে ডেটর্স, ক্রেডিটর্স আগেই বলে দিয়েছি কাদের বলে। ইম্পার্সোনালের ক্ষেত্রে ক্যাশ বুক, পেটি ক্যাশ বুক এটাও বলে দিয়েছি। জেনারেল লেজার, জেনারেল লেজারের মধ্যে একটা নমিনাল লেজার, একটা প্রাইভেট লেজার। প্রাইভেট লেজার বলতে সম্পত্তি ও দায় সংক্রান্ত হিসাবগুলি এখানে লেখা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তি, মূলধন, লাভ ক্ষতি ইত্যাদি। আর নমিনাল লেজার হচ্ছে আয় ব্যয় সংক্রান্ত হিসাবগুলি এখানে লেখা হয়। এখানে একটা কথা বলার আছে, পণ্য ব্যতীত অন্য কোনো জিনিস ধারে ক্রয় বিক্রয় করা হলে পাওনাদার বা দেনাদারের হিসাব খাত সাধারণ খতিয়ানে লিখতে হবে। পণ্য ব্যতীত, পণ্যের আগের ভিডিওতে পণ্যের ভাগ বলে দিয়েছি যে পারচেজ অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট, পারচেজ রিটার্নস, সেলস রিটার্নস, স্টক। এই 5টা ক্যাটাগরি ছাড়া, মানে পণ্য ছাড়া অন্য কোনো জিনিস, যেমন ফার্নিচার যদি পণ্য না হয়, ব্যবসাতে ব্যবহারের জন্য যদি কেনা হয়
তাহলে সেটা পণ্য বলে ধরা হবে না। সেই ক্ষেত্রে ফার্নিচার অ্যাকাউন্ট যখন হবে, সেটা যদি ধারে কেনা হয় তবে ডেটর্স ক্রেডিটর্সের অ্যাকাউন্টে এন্ট্রি করা হবে না। সাধারণ খতিয়ানে লিখতে হবে। পাওনাদার বা দেনাদারের খতিয়ানে লেখা হবে না। জেনারেল লেজারে লিখতে হবে। ডেটর্স ক্রেডিটর্সের মধ্যে লেখা যাবে না। কন্টিনিউয়াস প্রসেস অফ ডবল এন্ট্রি সিস্টেম। ডবল এন্ট্রি সিস্টেমটা আমাদের কিভাবে কাজ করে? প্রথমে একটা ট্রানজাকশন সংগঠিত হয়, প্রথমে একটা লেনদেন ঘটে, তারপর সেই লেনদেনের প্রকৃতি অনুযায়ী জার্নালাইজিং হয়। জার্নালাইজের ডেবিট ক্রেডিট ভাগ করে নিয়ে তারপর সংশ্লিষ্ট হিসাব খাতে লেজার পোস্টিং হয়। সেখান থেকে সবকটা লেজারের নিয়ে ট্রায়াল ব্যালেন্স হয়। ট্রায়াল ব্যালেন্স থেকে আমাদের ফাইনাল অ্যাকাউন্টস তৈরি হয়। ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, এভাবে চলে। ট্রানজাকশন, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ফাইনাল অ্যাকাউন্ট। এবার দেখি ট্রায়াল ব্যালেন্স কি। কোনো নির্দিষ্ট তারিখে হিসাবের বইয়ের নির্ভুলতা যাচাই করিবার জন্য একটি আলাদা কাগজে বা বইতে খতিয়ানের সমস্ত হিসাব খাতের নিট ফল অর্থাৎ জেরগুলি, ক্যাশ বইয়ের জের সহ ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে সাজাইয়া যে তালিকা বা বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। ইহা দুই তরফা দাখিলা পদ্ধতির বহির্ভূত একটি বিবরণী মাত্র, খতিয়ানের কোনো হিসাব খাত নয়। ইহার উপর ভিত্তি করে চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয়। ট্রায়াল ব্যালেন্সের একটা স্যাম্পল এখানে দিলাম। ট্রায়াল ব্যালেন্স একটা নির্দিষ্ট তারিখে হয়। প্রত্যেকের নেট, যেটা যে ক্যাপিটালের ক্রেডিট ব্যালেন্স, গুডস ডেবিট ব্যালেন্স, নেট যেগুলো নিয়ে ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়। এবার দেখি ফাইনাল অ্যাকাউন্টস কি। আমি ইংলিশ বাংলা দুটোতেই দিয়েছি, যার যেভাবে বুঝতে সুবিধা হয় সে সেটা পড়ে নেবে। কারণ আমরা অ্যাকাউন্টস তো অলওয়েজ ইংলিশে করি, বাংলায় অ্যাকাউন্টস কখনো করি না, তাই টার্মগুলো আমাদের অ্যাকাউন্টস ইংলিশেই ফলো করতে হয়। কিন্তু বোঝার জন্য বাংলায় বললে বুঝতে সুবিধা হয় অনেক সময়, তাই আমি বাংলায় এগুলো ডেফিনেশনগুলো বাংলাতেও দিয়েছি বোঝার সুবিধার জন্য। কারোর যদি ইংরাজিতে বুঝতে সুবিধা হয় সে ইংরাজিতে বুঝে নেবে। একই লেখা আছে, যা ইংরাজিতে আছে সেটাই বাংলায় মানে করা আছে। চূড়ান্ত হিসাব হলো অ্যাকাউন্টিং প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়, যেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রায়াল ব্যালেন্সে হিসাবের বইয়ে রক্ষণাবেক্ষণ করা বিভিন্ন লেজারগুলিকে একটি নির্দিষ্ট সময়ের জন্য সত্তার লাভজনকতা এবং আর্থিক অবস্থান প্রদানের জন্য নির্দিষ্ট উপায়ে উপস্থাপন করা হয় স্টেক হোল্ডার এবং অন্যান্য আগ্রহী পক্ষদের কাছে। চূড়ান্ত অ্যাকাউন্টটি, যার মধ্যে গ্রস লাভের হিসাব করার জন্য ট্রেডিং অ্যাকাউন্ট, মেয়াদের মধ্যে অর্জিত নেট লাভের জন্য লাভ ক্ষতির বিবরণী এবং ব্যালেন্স শিট, যা মেয়াদ শেষে সত্তার সম্পদ ও ব্যয় প্রদান করে। একবার এখানটায় দেখে নিই। ফাইনাল অ্যাকাউন্টস হুইচ ইনক্লুডেড ট্রেডিং অ্যাকাউন্ট ফর ক্যালকুলেশন অফ গ্রস প্রফিট, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, লস ফর নেট প্রফিট আর্নড ডিউরিং দ্য পিরিয়ড, অ্যান্ড ব্যালেন্স শিট হুইচ প্রোভাইড দ্য অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি অফ দ্য এন্টিটি অ্যাট দ্য পিরিয়ড এন্ড। ব্যালেন্স শিট একটি নির্দিষ্ট তারিখে প্রস্তুত করা হয়, সাধারণত আর্থিক বছরের শেষে, যখন লাভ ও ক্ষতির হিসাব একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রস্তুত করা হয়। এটা একটা বছরের শেষে প্রস্তুত করা হয় ব্যালেন্স শিটটা নির্দিষ্ট তারিখে, আর এটা লাভ ক্ষতির হিসাবের স্টেটমেন্টটা নির্দিষ্ট সময়ের জন্য প্রস্তুত করা হয়। ব্যালেন্স শিট সত্তার আর্থিক অবস্থান প্রকাশ করে, লাভ ক্ষতি সত্তার আর্থিক কর্মক্ষমতা প্রকাশ করে। এটা কর্মক্ষমতা প্রকাশ করে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, আর ব্যালেন্স শিট আর্থিক অবস্থান প্রকাশ করে। ট্রেডিং এবং লাভ ক্ষতির অ্যাকাউন্ট প্রস্তুত করার উদ্দেশ্য হল অ্যাকাউন্টিং সময়কালে অর্জিত রাজস্ব বা ক্ষতির পরিমাণ নির্ধারণ করা। এটাও এখানে যদি দেখিনি, the balance sheet is prepared at a particular date, usually the end of financial year, while the profit and loss account is prepared for a particular period. The balance sheet reveals the entity's financial position, whereas the profit and loss account disclose the entity's financial performance. The motive of preparing trading and profit and loss account is to determine the revenue earned or loss incurred during the accounting period. এভাবেই যার যেভাবে সুবিধা বাংলা বা ইংলিশে দেখে নেবে। এখানে একটা এক্সাম্পল দিয়েছি। ট্রেডিং এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করতে বলা হয়েছে ব্যালেন্স শিট সহ এই ট্রায়াল ব্যালেন্সটা থেকে, সঙ্গে অ্যাডজাস্টমেন্ট এগুলো নিয়ে। ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এভাবেই হয়, সঙ্গে ব্যালেন্স শিট,
সেটার আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে কীরকম দেখতে হয় তার জন্য। ট্রেডিং লস পার্টটা এখানে একটু হাইলাইটস করে দিয়েছি, আর ব্যালেন্স শিটটা এখানে হাইলাইটস করে দিয়েছি। দ্যাটস অল। আজ এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও থেকে আমরা ট্যালিতে অ্যাকাউন্টিং করা শুরু করব। রেকর্ডিং ফিনান্সিয়াল ট্রানজাকশন ইন ট্যালি প্রাইম। কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবে। টাটা।